ক্লাস 8-এর ছাত্রছাত্রীরা, আমাদের গ্রামার পোর্শনে খুব একটা কনফিউশনের জায়গা আছে, ফ্রেজ অ্যান্ড ক্লজ। তোমাদের লেসন 5-এ প্রিন্সেস সেপ্টেম্বর, এখানে যে অ্যাক্টিভিটি বেসড কোশ্চেনগুলো আছে গ্রামাটিক্যাল পোর্শনটায়, সেখানে ফ্রেজ এবং ক্লজের ওপরেই কোশ্চেনগুলো আছে। তোমাদের ফ্রেজ এবং ক্লজটা একটু ভালো করে শিখতে হবে। দেখো, আমি এখন ফ্রেজ এবং ক্লজটা তোমাদের একটু শেখানোর চেষ্টা করছি। সো উই হ্যাভ টু নো হোয়াট ইজ ফ্রেজ অ্যান্ড হোয়াট ইজ ক্লজ। লেটস স্টার্ট। ফ্রেজ and its types. Phrase and its types. What is phrase? What is phrase? Phrase is a group of words. Number 2, having no subject verb combination, মানে এখানে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। নাম্বার 3, no meaning if used alone, মানে ফ্রেজ যখন নিজে নিজে ব্যবহৃত হয় তখন এটার কোনো পার্টিকুলার মানে দাঁড়ায় না। নাম্বার 4, if used in a sentence has a unique meaning. তাহলে 4টে ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে তাহলে সেটাকে আমরা ফ্রেজ বলতে পারবো। নাম্বার 1, এটা হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ড, এটার কোনো সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকবে না, মানে এখানে কোনো সাবজেক্ট থাকবে না, কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। নাম্বার 3 কি, যখন নিজে নিজে ব্যবহৃত হবে, শুধু ফ্রেজটা ব্যবহৃত হবে, তখন সেটার কোনো মানে থাকবে না। নাম্বার 4, এটা যখন কোনো সেন্টেন্সে ব্যবহৃত হবে তখন এটার একটা বিশেষ মানে থাকবে। এখন আমরা একটা উদাহরণ দেখি। যেমন একটা উদাহরণ হচ্ছে মেড অফ গোল্ড। মেড অফ গোল্ড, দেখি এটার মধ্যে আমরা তোমাদের বোঝাতে পারছি নাকি। ইজ ইট এ গ্রুপ অফ ওয়ার্ড? ইয়েস, ইট ইজ গ্রুপ অফ ওয়ার্ড। তাহলে নাম্বার 1 ক্রাইটেরিয়া ফুলফিল করলো। বেশ, 2 নম্বর দেখি, এটাতে কি কোনো সাবজেক্ট ভার্ব কম্বিনেশন আছে? এখানে কোনো সাবজেক্ট আছে, কোনো ফাইনাইট ভার্ব আছে? না, নেই। সো ইট অলসো ফুলফিলস সেকেন্ড ক্রাইটেরিয়া। নাম্বার 3 নম্বর দেখি, মেড অফ গোল্ড, এটা যখন আমি শুধু ব্যবহার করব, আমরা এটুকু বুঝতে পারছি যে সোনা দিয়ে তৈরি কিছু বোঝাচ্ছে, কিন্তু এর থেকে বাইরে আমরা আর কিছু বুঝতে পারছি না। তাহলে দেখো, স্পেসিফিক কোনো থট বা কোনো মিনিং কনভে করছে না, সুতরাং এটা নাম্বার 3ও ফুলফিল করছে। নাম্বার 4, এখন যদি মেড অফ গোল্ড এই ফ্রেজটা আমি একটা সেন্টেন্সে ব্যবহার করি, দেখি সেন্টেন্সে ব্যবহার করি। যেমন সাপোজ ধরো, আই হ্যাভ এ রিং মেড অফ গোল্ড। আই হ্যাভ এ রিং মেড অফ গোল্ড, এই সেন্টেন্সটা দেখো, আই হ্যাভ এ রিং মানে আমার একটা আংটি আছে যেটা সোনা দিয়ে তৈরি। এবার কিন্তু জিনিসটা ক্লিয়ার হলো যে আংটিটা সোনা দিয়ে তৈরি, তাহলে এটা একটা নির্দিষ্ট মানে বহন করছে, তাহলে এটা 4 নম্বর ক্রাইটেরিয়াও ফুলফিল করছে। তাহলে মেড অফ গোল্ড ইজ এ ফ্রেজ। ইজ ইট ক্লিয়ার হোয়াট ইজ ফ্রেজ? ওকে, নাও we are going to discuss about its types. Phrase হচ্ছে 5 types. Number 1, noun phrase.
Number 2, adjective phrase. Number 3, adverb phrase. Number 4, preposition phrase. আর একটা হচ্ছে ভার্ব ফ্রেজ। চারটে। তোমাদের আমি এই তিনটে বোঝাবো, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ। নাউন ফ্রেজটা দেখো প্রথমে। নাউন ফ্রেজ কি? হোয়াট ইজ নাউন ফ্রেজ? নাউন ফ্রেজ acts like a noun. Acts like a noun in a sentence. Acts like a noun in a sentence. একটা সেন্টেন্সে নাউন ফ্রেজটা নাউন হিসাবে ব্যবহৃত হয়। ইট কন্টেন্স, সেটার মধ্যে কি কি থাকবে? নাউন থাকবে, একটা নাউন থাকবে, আর কি থাকবে? আদার অ্যাসোসিয়েটেড ওয়ার্ডস which modifies noun. This is noun phrase. একটা এক্সাম্পল দিয়ে দেখায় তোমাদের। A woman in the window shouted for help. Shouted for help. A woman in the window shouted for help. এখানে দেখো এ ওম্যান ইন দ্য উইন্ডো, এখানে ওম্যানটা নাউন, আর ইন দ্য উইন্ডো এটা কি করছে? ডেসক্রাইবিং নাউন। সো ইট ইজ এ নাউন ফ্রেজ। আর একটা দেখো, আর একটা উদাহরণ দেখি। হি ওয়ান্টেড টু গো হোম। হি ওয়ান্টেড টু গো হোম, এখানে দেখো টু গো হোম, এটা হচ্ছে নাউন ফ্রেজ। বেশ, এইবার অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার আমরা যাব অ্যাডজেক্টিভ ফ্রেজে। অ্যাডজেক্টিভ ফ্রেজ কি? এখানেও গ্রুপ অফ, এটাও একটা গ্রুপ অফ ওয়ার্ড, কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, সাবজেক্ট থাকবে না। বেশ, এবার এখানে কি হয়? অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডজেক্টিভের মতন কাজ করে, অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ অ্যান্ড ইট মডিফাইজ এ নাউন। একটা এক্সাম্পল দেখো। আই অ্যাম ভেরি হ্যাপি উইথ হিজ ওয়ার্ক। আই অ্যাম ভেরি হ্যাপি উইথ হিজ ওয়ার্ক, এখানে হ্যাপিটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর ভেরিটা হচ্ছে হেল্পিং ওয়ার্ড। এখানে ভেরি হ্যাপিটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার দেখো দ্য, আর একটা দেখো, দ্য কস্ট অফ the car is way too high. এখানে the main word is high. The main word is high and way to এটা হচ্ছে helping the main word. Helping the main word high. এখানে ওয়ে টু হাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এবার দেখো অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজও এটাও একটা গ্রুপ অফ ওয়ার্ড, কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, কোনো সাবজেক্ট থাকবে না। যখন ইউজ হবে অ্যালোন, ইউজড ইন অ্যালোন, তখন এটার কোনো মিনিং দাঁড়াবে না, কিন্তু সেন্টেন্সে যখন ব্যবহৃত হবে তখন এটা একটা নির্দিষ্ট মানে বোঝাবে। এটা কি তাহলে? ওয়ান অর মোর ওয়ার্ডস ওয়ার্ক টুগেদার টু গিভ মোর ইনফরমেশন অ্যাবাউট অ্যান অ্যাডভার্ব। অ্যাডভার্ব ফ্রেজ
adverb phrase modifies verb. As for example, they ran really fast. এখানে ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব, আর রিয়েলি প্রোভাইডিং মোর ইনফরমেশন অ্যাবাউট ফাস্ট. রিয়েলি দিস ওয়ার্ড প্রোভাইডিং মোর ইনফরমেশন অ্যাবাউট ফাস্ট. সো রিয়েলি ফাস্ট, দিস ইজ অ্যাডভার্ব ফ্রেজ. ফ্রেজটা দেখালাম তোমাদের. এই তিনটে ধরনের ফ্রেজ তোমাদের ব্যবহার আছে সেকেন্ড সামেটিভ এক্সামে. এবার আমি তোমাদের ক্লজটা একটু দেখাই. ক্লজ, হোয়াট ইজ ক্লজ? না, ইট ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস having subject and predicate number 3 having finite verb. Number 4 it has complete meaning by itself. আমি এই চারটে জিনিস তোমাদের একটু বুঝিয়ে বলি. ক্লজটাও কিন্তু গ্রুপ অফ ভার্ব. এটার মধ্যে সাবজেক্ট প্রেডিকেট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, আর এটার একটা সম্পূর্ণ মানে থাকবে. ইউ ক্যান কনসিডার এ সিম্পল সেন্টেন্স অ্যাজ এ ক্লজ. যেমন একটা তোমাদের উদাহরণ দিয়ে আমি বোঝাই. হি প্লেজ ক্রিকেট রেগুলারলি. হি প্লেজ ক্রিকেট রেগুলারলি. এখানে দেখো হিটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব. প্রথমেই দেখো এটা একটা গ্রুপ অফ ওয়ার্ড, তাহলে 1 নম্বর ক্রাইটেরিয়া ফুলফিল করলো. 2 নম্বর কি বলছে? সাবজেক্ট প্রেডিকেট থাকবে. হিটা হচ্ছে সাবজেক্ট, বাকিটা প্রেডিকেট, তাহলে নাম্বার 2 ফুলফিল করলো. নাম্বার 3 কি বলছে? ফাইনাইট ভার্ব. এই যে প্লেস, এটা ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে সাবজেক্ট, হিটা সাবজেক্ট. নাম্বার 3 ফুলফিল করলো. ইট হ্যাজ কমপ্লিট মিনিং ইন ইটসেলফ. দেখো এটার একটা এর মানে এ নিজেই কিন্তু সম্পূর্ণ করছে. হি প্লেস ক্রিকেট রেগুলারলি মানে সে প্রত্যেক দিন ক্রিকেট খেলে, তাহলে নাম্বার 4 ক্রাইটেরিয়া ফুলফিল করছে. সুতরাং দিস ইজ এ ক্লজ. এখন আমরা দেখব ক্লজ কয় রকমের. ক্লজ 2 রকমের. একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ. ডিপেন্ডেন্ট ক্লজ 2 রকমের ক্লজ আছে. ইন্ডিপেন্ডেন্ট ক্লজ ডাজ নট এনি আদার ক্লজ ফর ইটস এক্সিস্টেন্স. এর কিন্তু অন্য কোনো ক্লজের প্রয়োজন নেই এটার অর্থ বোঝানোর জন্য. যেমন একটা উদাহরণ দিয়ে দেখো. হি ড্রিউ পিকচার. এখানে হিটা সাবজেক্ট, ড্রিউ ভার্ব. তাহলে হি ড্রিউ পিকচার এটা দেখো নিজের অর্থ নিজেই সম্পূর্ণ করছে. সো দ্য হোল সেন্টেন্স ইজ গিভিং আ কমপ্লিট থট বাই ইটসেলফ. এর কিন্তু অন্য কারোর উপর নির্ভর করার কোনো প্রয়োজন নেই. এবার আমরা দেখব ডিপেন্ডেন্ট ক্লজ. হোয়াট ইজ ডিপেন্ডেন্ট ক্লজ? এখানে সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকবে. সাবজেক্ট ভার্ব কম্বিনেশন থাকবে. does not have complete thought by itself. কমপ্লিট থট কিন্তু এটার মধ্যে থাকবে না.
এটার মধ্যে কোনো কমপ্লিট থট থাকবে না, মানে এ নিজে নিজে সম্পূর্ণ অর্থটা প্রকাশ করতে পারবে না। ইট ইজ ডিপেন্ডেন্ট অন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হুইচ ওয়াজ, আচ্ছা, ইট ইজ ডিপেন্ডেন্ট অন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ওপর নির্ভরশীল। যেমন আমি একটা বলছি, দেখো তোমাদের সেন্টেন্স, হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল, হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল। এখানে এটা দেখো, এটা একটা কিন্তু ক্লজ, হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল, এটা একটা ক্লজ, কিন্তু এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না, ঠিক আছে। তারপরে যেমন ধরো আমি একটা বলছি যে হোয়েরেভার ইউ লাইক, যখন আমি বলছি হোয়েরেভার ইউ লাইক, এইখানে দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে, এটা কিন্তু একটা ক্লজ, কিন্তু এ সম্পূর্ণ অর্থ প্রকাশ করছে না। এবার এইটা যখন আমি দেখো একটা ফুল সেন্টেন্সের মধ্যে নিয়ে আসি, একটা ফুল সেন্টেন্সের মধ্যে যদি নিয়ে আসি, যেমন এইটাই নিয়ে আসি প্রথমে, হি ড্রিউ এ পিকচার হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল, হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল। এইখানে দেখো দুটো সেন্টেন্স, একটা ইন্ডিপেন্ডেন্ট আর একটা ডিপেন্ডেন্ট, এই সেন্টেন্সটা আর এই সেন্টেন্সটা আমি যোগ করলাম। এখানে যোগ করার পর কি হলো দেখো, হি ড্রিউ এ পিকচার, এ কিন্তু নিজে স্বাবলম্বী, এ কারোর উপর নির্ভরশীল নয়, কিন্তু হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল এইটা কিন্তু এর ওপর নির্ভরশীল, মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটার উপর নির্ভরশীল। সুতরাং আমরা কি দেখছি যে এইটার অর্থ তখনই পরিষ্কার হচ্ছে যখন সে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ওপর নির্ভর করছে। বেশ, আর একটা যেমন তোমাদের উদাহরণ দিয়ে দেখাই আমি, যেমন ইউ মে সিট হোয়ারএভার ইউ লাইক। এখানে ইউ মে সিট, এটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এ কিন্তু নিজেই নিজের অর্থ প্রকাশ করছে, কিন্তু যখন হোয়ারএভার ইউ লাইক এটা ইউজ করছি, এ কিন্তু নিজে অর্থ প্রকাশ করছে না। যখন দুটো সেন্টেন্সকে আমি ক্লোজ করে দিলাম, একসাথে করে দিলাম, তখন এটার অর্থ বোঝা যাচ্ছে যে ইউ মে সিট হোয়ারএভার ইউ লাইক। ক্লিয়ার? বেশ, এইবার আমি দেখব যে ডিপেন্ডেন্ট ক্লজের ভাগ আছে। ডিপেন্ডেন্ট ক্লজের ভাগ আছে, কি কি ভাগ আছে? একটা হচ্ছে নাউন ক্লজ, নাম্বার 2 অ্যাডজেক্টিভ ক্লজ, and number 3 adverb clause. এখন নাউন ক্লজটা দেখি কি, হোয়াট ইজ নাউন ক্লজ? Noun clause is a group of words having subject and verb. It fulfills all the criteria of clause and acts as a noun in a sentence. মানে এটা গ্রুপ অফ ওয়ার্ড, সাবজেক্ট আছে, ভার্ব আছে, আর ক্লজের যে ক্রাইটেরিয়াগুলো আমি তোমাদের দেখালাম সেগুলো সব পূরণ করে, আর একটা সেন্টেন্সে এটা নাউন হিসাবে কাজ করে। সো look at a sentence. I fear that I will fail. এখানে দেখো এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, দ্যাট আই উইল ফেল। এখানে দেখো এটা হচ্ছে সাবজেক্ট, ফেলটা হচ্ছে ভার্ব, সো ইট ইজ এ ডিপেন্ডেন্ট ক্লজ and acts as the object of the verb fear. তাহলে that I will fail এটা fear ভার্বটার অবজেক্ট হিসেবে কাজ করছে, সুতরাং it is a noun clause. Look into one more example, that
you have come pleases me. That you have come, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। এখানে দেখো ইউটা হচ্ছে সাবজেক্ট, কামটা হচ্ছে ভার্ব, and it acts as the subject of the verb please. Subject of the verb pleases, so it is a noun clause. তাহলে এক জায়গায় অবজেক্ট হিসাবে ব্যবহার দেখালাম, এক জায়গায় সাবজেক্ট হিসাবে ব্যবহার দেখালাম, তাহলে এটা হচ্ছে নাউন ক্লজ। এরপর আমরা যাব অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ এটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং সাবজেক্ট অ্যান্ড ভার্ব and acts as an adjective in a sentence. Now, what does adjective do? They describe noun. For an example, the umbrella which has a broken handle is mine. Here, which has a broken handle, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। এখানে দেখো হ্যান্ডেলটা হচ্ছে সাবজেক্ট, ব্রোকেনটা হচ্ছে ভার্ব, সুতরাং এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, and this clause is describing the noun umbrella, so it is an adjective clause. Look into one more example. He met a girl who was very intelligent. Here, who was very intelligent, it is a dependent clause which is describing the noun girl, so it is an adjective clause. Now, adverb clause. Adverb clause. What is adverb clause? It is also a group of words having subject and verb, acts as an adverb in a sentence. Now, what does an adverb do? It modifies verb, adjective or another adverb. Example, देखी, they rested when the evening came. এখানে দেখো when the evening came, এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ। এখানে ইভিনিংটা হচ্ছে সাবজেক্ট, কেমটা হচ্ছে ভার্ব, and it is describing the verb rested. ভার্বকে মডিফাই করলো, সুতরাং when the evening came এটা হচ্ছে adverb clause. Let's look into another example. I will give you a map so that you can find a way. এই সেন্টেন্সটা দেখো, so that you can find a way. এখানে ইউটা হচ্ছে সাবজেক্ট, ফাইন্ডটা হচ্ছে ভার্ব, তাহলে এটা একটা ক্লজ। কি ক্লজ? ডিপেন্ডেন্ট ক্লজ। এবং এটা this clause is describing the act of giving which is a verb, সুতরাং এটা হচ্ছে adverb clause। তাহলে আমরা যেটা দেখলাম ফ্রেজ অ্যান্ড ক্লজ। ফ্রেজ অ্যান্ড ক্লজের ডিফারেন্সগুলো কি দেখলাম? কিছু সাদৃশ্য আছে, কিছু পার্থক্য আছে। দুটোই কিন্তু গ্রুপ অফ ওয়ার্ড। ফ্রেজের মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, কোনো সাবজেক্ট থাকবে না, আর এখানে ক্লজের মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে, সাবজেক্ট থাকবে এবং নিজে নিজেই একটা মানে বহন করে। কিন্তু ফ্রেজ যখন নিজে নিজে ব্যবহৃত হয় তখন সেটার কোনো মানে দাঁড়ায় না।
এবার আমি তোমাদের বইয়ের অ্যাক্টিভিটিতে চলে যাব। অ্যাক্টিভিটি বের করো, পেজ নাম্বার 47, পেজ নাম্বার 47, অ্যাক্টিভিটি 8 এ। এখানে দেখো কি বলছে, ইন দ্য ফলোইং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডু নট হ্যাভ এ সাবজেক্ট অর এ প্রেডিকেট অ্যান্ড ডু নট হ্যাভ এ ফাইনাইট ভার্ব অ্যান্ড ডু নট মেক কমপ্লিট সেন্স। মানে এখানে তোমাদের বলছে ফ্রেজ আন্ডারলাইন করতে, ইনডাইরেক্টলি তোমাদের ফ্রেজ আন্ডারলাইন করতে বলছে। 1 নম্বরে দেখো কি আছে, হামটি ডামটি স্যাট অন এ ওয়াল। এখানে কোনটা হবে? অন এ ওয়াল, এখানে আন্ডারলাইন করতে হবে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, কোনটা হবে? ইন দ্য ইস্ট। দ্য ফার্মার লিভড ইন এ হাউস মেড অফ স্ট্র, এখানে কোনটা হবে? মেড অফ স্ট্র। অ্যাক্টিভিটি 8 বিতে চলে যাও। ইন দ্য ফলোইং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডু দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডজেক্টিভ। এখানেও তোমাদের ফ্রেজের নিচে আন্ডারলাইন করতে হবে যেটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। 1 নম্বরে আছে দেখো, হি ওয়াজ এ ম্যান ফুল অফ হোপ। এখানে কোনটা হবে? ফুল অফ হোপ। কেন এটা কেন অ্যাডজেক্টিভ হচ্ছে বলো তো? এই যে ম্যান সম্পর্কে ডিসক্রাইব করছে, ফুল অফ হোপ। এ নেকলেস অফ গ্রেট ভ্যালু ওয়াজ স্টোলেন, এখানে হবে অফ গ্রেট ভ্যালু। দিস ইজ এ টেবিল মেড অফ উড, এটা হবে মেড অফ উড, কারণ এটা মেড অফ উড মানে কাঠ দিয়ে তৈরি। এটা কাঠ সম্পর্কে বলছে, টেবিল সম্পর্কে বলছে। আচ্ছা, এরপর দেখো অ্যাক্টিভিটি 8C তে চলে যাও। ইন দ্য ফলোইং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডু দ্য ওয়ার্ক অফ অ্যান অ্যাডভার্ব। এখানে অ্যাডভার্ব ফ্রেজের কথা বলছে। দ্য বার্ড স্টুড ইন দ্য কর্নার অফ হিজ কেজ, এখানে কি হবে? ইন দ্য কর্নার অফ হিজ কেজ। হি স্পোক ইন এ কনফিডেন্ট ম্যানার, এখানে ইন এ কনফিডেন্ট ম্যানার। দেখো এখানে ভার্ব আছে স্পোক, স্পোককে মডিফাই করছে। ইট ইজ রেইনিং অ্যাট দিস মোমেন্ট, এখানে অ্যাট দিস মোমেন্ট। অ্যাক্টিভিটি 8D তে চলে যাও। ইন দ্য ফলোইং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য গ্রুপস অফ ওয়ার্ডস দ্যাট ডু দ্য ওয়ার্ক অফ এ নাউন। এখানে নাউন ফ্রেজের কথা বলছে। ট্রাভেলিং বাই ট্রেন গিভস মি গ্রেট প্লেজার, এখানে কোনটা হবে? ট্রাভেলিং বাই ট্রেন। এখানে দেখো ট্রাভেলিং বাই ট্রেনটা নাউন হিসাবে কাজ করছে। দ্য চাইল্ড রিফিউজড টু আনসার মাই কোশ্চেন, এখানে কোনটা হবে? টু আনসার মাই কোশ্চেন, এটা নাউন হিসাবে কাজ করছে। হি ওয়ান্টেড টু গো হোম, এখানে হবে টু গো হোম। অ্যাক্টিভিটি 8E তে চলে যাও। বলছে ইন দ্য ফলোইং সেন্টেন্সেস আন্ডারলাইন অ্যান্ড আইডেন্টিফাই দ্য ফ্রেজেস, এখানে ফ্রেজগুলো আন্ডারলাইন করতে বলছে। দ্য উইন্ড ব্লিউ উইথ গ্রেট স্পিড, এখানে হবে উইথ গ্রেট স্পিড। দ্য কিং ওর এ ক্রাউন মেড অফ ডায়মন্ড, এখানে মেড অফ ডায়মন্ড। দ্য লিটল গার্ল ডিড নট নো হোয়াট টু ডু, এখানে হোয়াট টু ডু। শি ইজ এ লেডি অফ গ্রেট পেশেন্স, এখানে হবে অফ গ্রেট পেশেন্স। অ্যাক্টিভিটি 8F তে চলে যাও। ইন দ্য ফলোইং সেন্টেন্সেস আন্ডারলাইন গ্রুপস অফ ওয়ার্ডস দ্যাট হ্যাভ এ সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিকেট অ্যান্ড ফর্ম পার্টস অফ দ্য মেন সেন্টেন্সেস অ্যান্ড হ্যাভ ফাইনাইট ভার্বস। তাহলে এখানে তোমাদের দেখো ক্লজে চলে এলো কিন্তু আন্ডারলাইন গ্রুপ অফ ওয়ার্ডস, মানে তোমাদের গ্রুপ অফ ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করতে বলছে যেটা হ্যাভ এ সাবজেক্ট অ্যান্ড এ প্রেডিকেট, যেটার একটা সাবজেক্ট থাকবে এবং প্রেডিকেট থাকবে, অ্যান্ড ফর্ম পার্টস অফ দ্য মেন সেন্টেন্সেস, এবং সেন্টেন্সের মেন পার্ট মানে তোমাদের বলছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাতে আন্ডারলাইন করতে হবে। হি ওয়াজ সারপ্রাইজড হোয়েন সি ক্যারিড হিম টু দ্য কেজ, তাহলে এখানে হবে হি ওয়াজ সারপ্রাইজড। এই দেখো কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, সেজন্য এটা হচ্ছে মেন পার্ট অফ দ্য সেন্টেন্স। হি ড্রিউ এ পিকচার হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল, হি ড্রিউ এ পিকচার। I did not go to school as I was well, এখানে I did not go to school, এটা হচ্ছে মেন ভার্ব, এই মেন ক্লজ, আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিয়ান ক্রিকেট টিম ইজ কনফিডেন্ট দ্যাট ইট উইল উইন দ্য ম্যাচ, আমি তোমাদের পুরো সেন্টেন্সটাই বুঝিয়ে দিচ্ছি। ইন্ডিয়ান ক্রিকেট টিম ইজ কনফিডেন্ট দ্যাট, ইন্ডিয়ান ক্রিকেট টিম ইজ কনফিডেন্ট, এটা হচ্ছে
প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর দ্যাট ইট উইল উইন দ্য ম্যাচ এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। প্রথমটাতেও তোমাদের বলে দিই, হি ওয়াজ সারপ্রাইজড এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর হোয়েন সি ক্যারিড হিম টু দ্য কেজ এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। 2 নাম্বারটাতে হি ড্রিউ এ পিকচার এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, হুইচ ওয়াজ ভেরি বিউটিফুল এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। অ্যাক্টিভিটি 8G তে চলে যাও। ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য মেইন পার্টস অফ দ্য সেন্টেন্সেস দ্যাট আর ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সার্কেল দ্য ক্লজেস দ্যাট ডিপেন্ড অন দ্য মেইন পার্টস। এখানে তোমাদের যেটা মেইন পার্ট মানে যেটা প্রিন্সিপাল ক্লজ সেটার নিচে আন্ডারলাইন করতে বলছে, আর যেটা ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ সেটা তোমাদের সার্কেল করতে বলছে। অলদো হি ওয়াজ আনওয়েল হি ওয়েন্ট আউট, এখানে এটা হচ্ছে হি ওয়েন্ট আউট, এ দেখো কারোর উপর নির্ভরশীল নয়, সেজন্য এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর অলদো হি ওয়াজ আনওয়েল এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। হি ইজ এ কিং এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর হু ইজ ভেরি পাওয়ারফুল এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। রানী সেড দ্যাট হি হ্যাড মেট মাই ব্রাদার, রানী সেড এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সরি ভুল বললাম, এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দ্যাট হি হ্যাড মেট মাই ব্রাদার এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। হোয়েন সি ওয়াজ হাংরি দ্য বেবি ক্রাইড আউট এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, আর হোয়েন সি ওয়াজ হাংরি এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। বেশ, তোমাদের অ্যাক্টিভিটিতে এইগুলোই ছিল, আমি মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম। এরপরেও যদি তোমাদের কোনো রকমের কোনো সমস্যা দেখা দেয় তাহলে আমাকে পার্সোনালি তোমরা কন্ট্যাক্ট করো, আমি প্রবলেম সলভ করে দেবো।